আসসালামু আলাইকুম। আজকে আমরা বল থেকে ঢাকা বোর্ডে আসা একটা কোশ্চেন সমাধান করার চেষ্টা করছি। দেখি উদ্দীপকটা কি ছিল। দুইটা বস্তু ছিল। দুইটা বস্তু একই দিকে যাত্রা শুরু করে। প্রথম বস্তু এ u1 অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে এবং দ্বিতীয় বস্তু বি u2 আদি বেগে অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে। এ বস্তুটার ভর দেয়া আছে 12 কেজি, বি বস্তুটার ভর দেয়া আছে 8 কেজি। তারা একই সরল রেখা বরাবর চলার পরে তাদের মধ্যে সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পরে এ এবং বি দুটি বস্তু একত্রে যুক্ত হয়ে চলতে শুরু করে। প্রথম কোশ্চেন, সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ কত? আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র থেকে জানি, বা এখানে কি দেয়া যা দেয়া আছে আমরা একটু লিখি। দেয়া আছে আদিবেগ u1 ইকুয়াল দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড। m1 দেয়া আছে 12 মিটার মানে 12 কেজি। m1 দেয়া আছে 12 কেজি। u2 দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড। m2 দেয়া আছে 8 কেজি। আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে জানি m1 u1 প্লাস m2 u2 এবং সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমান। এখন দুইটি বস্তু যদি মিলে একটা হয়ে যায় তখন শেষ বেগ একটা হবে, তাহলে এটা আমরা লিখতে পারি v ইনটু m1 প্লাস হলো m2। অর্থাৎ এখানে আমাদের বের করতে বলছে মিলিত বেগ। মিলিত বেগ একটা হবে এবং v ইকুয়াল হলো কোশ্চেন মার্ক। তো আমরা এখান থেকে v এর মানটা বের করব। m1 এর মান হলো 12 কেজি, u1 হলো 10। এবারে m2 এর মান হলো 8, u2 এর মান হলো 5। v ইনটু 12 যোগ হলো 8। m1 এর মান 12, দুইটা মিলে একটা হয়ে যাবে। m1 এর মান 12 এবং m2 এর মান হলো 8। তো এখানে 120 হবে, এখানে 40 আর এই জায়গাটা হবে v ইনটু 12 আর 8 যোগ করলে 20। তো আমরা যদি এটাকে হিসাব করে নিই 20 v ইকুয়াল হবে 160। তো ফাইনালি v ইকুয়াল টু হবে 160 ভাগ হলো 20, তার মানে এটা আসে 8 মিটার পার সেকেন্ড। দুটি বস্তু মিলিত হয়ে 8 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে চলবে। এবারে দ্বিতীয় কোশ্চেন, সংঘর্ষটি কি স্থিতিস্থাপক? অর্থাৎ সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি কি শেষ গতিশক্তির সমান হবে? সেটা যদি আমরা দেখাতে পারি তাহলে বলবো যে সংঘর্ষটি স্থিতিস্থাপক। আমরা ঘ নম্বর কোশ্চেন দেখছি। ঘ নম্বর কোশ্চেন সমাধানের ক্ষেত্রে আমাদের যা লাগবে u1 লাগবে। u1 হলো 10 মিটার পার সেকেন্ড। m1 হলো 12 কেজি, m1 হলো 12 কেজি। u2 হলো এখানে u2 দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড। m2 দেয়া আছে 8 কেজি এবং মিলিত বেগ অর্থাৎ দুইটা বস্তুর মিলিত বেগ দেয়া আছে। মিলিত বেগ v ইকুয়াল দেয়া আছে 8। v ইকুয়াল আমরা গ নাম্বার থেকে পেলাম v এর মান হলো 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড। বস্তুটির যদি সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি সংঘর্ষের পরে শেষ গতিশক্তির সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে সংঘর্ষটি স্থিতিস্থাপক, অর্থাৎ তাদের আদি গতিশক্তি শেষ গতিশক্তির সমান আছে। তো আমরা এখানে বলবো সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি এটাকে আমরা ek1 বলতে পারি। ek1 ইকুয়াল হবে হাফ m1 u1 স্কয়ার প্লাস হলো হাফ
m2 u2 স্কয়ার হাফ ইনটু m1, m1 এর মান হলো 12 এবং u1 হলো 10, 10 এর বর্গ প্লাস হাফ ইনটু m2, m2 হলো m2 এর মান হলো 8 এবং u2 এর মান হলো 5, 5 এর বর্গ কেটে দেব 6, তাহলে 6 ইনটু 100 প্লাস কেটে দিলে 4, 4 ইনটু 25, 600 যোগ হলো 100, অর্থাৎ এখানে 700 জুল হয়। এখন সংঘর্ষের পরে যদি আমরা 700 জুল দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে সংঘর্ষটি স্থিতিস্থাপক। সংঘর্ষের পরে শেষ গতিশক্তি, সংঘর্ষের পরে শেষ গতিশক্তি, শেষ গতিশক্তি। এখন শেষ গতিশক্তিকে আমরা ek2 বলে নিলাম, হাফ। এখন এখানে যেহেতু দুইটার বেগ এক হবে তাহলে সংঘর্ষের পরে শেষ গতিশক্তি হবে হাফ m1 প্লাস m2 v স্কয়ার, হাফ m1 এর মান হলো 12, m2 এর মান হলো 8 ইনটু v, v এর বর্গ, v হলো 8 মানে 8 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাই 12 আর 20 হবে 20, আর এখানে হলো এই 64, 8 64, এখান থেকে এটা কেটে দিলে 10, অর্থাৎ 640 জুল। তো দেখা যায় যেহেতু আদি গতিশক্তি শেষ গতিশক্তির সমান হয়নি, অর্থাৎ ek1 নট ইকুয়াল ek2, তাই বলা যায় যে সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। সংঘর্ষটি যদি স্থিতিস্থাপক হতো তাহলে সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি শেষ গতিশক্তির সমান হতো। বল থেকে চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে সেটা একটু সমাধান করি। আমরা দেখি যে কি আসছে কোশ্চেনটা। এটা ঘর্ষণহীন পাটাতন, ঘর্ষণহীন পাটাতনের উপরে m ভরের একটি বস্তুর উপরে F বল প্রয়োগ করায় বস্তুটি 1 মিটার দূরত্ব অতিক্রম করে। এখানে উদ্দীপকে পুরোটা বলা আছে যে m বস্তুর ভর হলো 4 কেজি, ব্যাস দেয়া আছে, এই বস্তুটার ব্যাস দেয়া আছে 20 সেন্টিমিটার। m কে এ পাটাতনের উপরে, অর্থাৎ এটা একটা পাটাতন, এই পাটাতনের উপরে F বল প্রয়োগ করা, এটি বি পাত্রের তরলে পড়ার পূর্বে, অর্থাৎ পাত্রের তরল হলো এখানে, পড়ার পূর্বে এই জায়গাটায় এসে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। প্রথম কোশ্চেন এফ এর মান বের করো বা এফ এর মান নির্ণয় করো। এফ এর মান নির্ণয় করতে হলে আমরা জানি এফ ইকুয়াল এম এ, এই সূত্র দিয়ে করতে হবে, তার মানে এ বের করতে হবে। এ বের করার জন্য আমরা তাহলে কি করব, প্রথমে আমরা এ বের করে নিব। কি কি দেয়া আছে দেখি আমরা। আমাদের এখানে আদি বেগ ইউ দেয়া আছে, ইউ মানে 0 মিটার পার সেকেন্ড দেয়া আছে। ভি শেষ বেগ কত দেয়া আছে, 10 মিটার পার সেকেন্ড দেয়া আছে। এবং অতিক্রান্ত দূরত্ব এস দেয়া আছে 1 মিটার। অঙ্কটা কিভাবে করব সেটা আমাদের এই তথ্যটা, প্রচলিত যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলো বলে দেবে যে আমাকে কি করতে হবে। এখন আমি এফ ইকুয়াল এম এ এর মান বের করবো, এ ইকুয়াল কোশ্চেন মার্ক, তার মানে এই যে এখানে ইউভিএস এ এটা সম্বন্ধিত যে গতির সমীকরণ, তার মানে আমরা এটা ব্যবহার করতে পারি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। এখান থেকে আমরা সব মানগুলো ব্যবহার করলে এর মান পাবো। এর মান হবে এখানে ভি এর মান 10, 10 স্কয়ার, ইউ এর মান 0, 0 এর বর্গ যাই দেই না কেন, এ ইনটু এর মান হলো 1, তাহলে এখানে হবে 100 আর এখানে হবে শুধু 2a। তাহলে a এর মান আমরা এখান থেকে পেয়ে যাই, 100 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তার মানে এটা 50 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম ত্বরণ 50 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলের ক্ষেত্রে এই কোশ্চেন, এই কোয়ালিটির কোশ্চেন খুবই ইজি, মানে খুবই ইজি কোশ্চেন আসছে চট্টগ্রাম বোর্ড। দেন এফ এর মান নির্ণয় করবে, এফ ইকুয়াল আমরা বলতে পারি এম এ, এম হলো 4, এ হলো 50, তার মানে 4 × 5 = 20, মানে 200 নিউটন বল প্রয়োগ। এফ এর মান অর্থাৎ এইখানে
এম ভরের বস্তুর উপরে 200 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল। 4 নম্বর কোশ্চেনটা আসছে পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায় থেকে। আমরা এটা করছি কোশ্চেনটা, দেখি তাহলে বলছে এম বস্তুটি বি পাত্রের তরলে ভাসবে না ডুববে। এটা যদি আমরা করতে চাই তাহলে এই পাত্রের তরলের ঘনত্বের তুলনায় যদি এম বস্তুটির মানে বস্তুটার ঘনত্ব যদি বেশি হয় তাহলে ডুবে যাবে। এই বি পাত্রের তরলের ঘনত্ব দেয়া আছে 1200 গ্রাম পার সিসি মানে সেন্টিমিটার কিউব। সিজিএস পদ্ধতিতে এককটা দেয়া আছে, আমরা এইভাবেই নিব। তাহলে এই ঘ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য আমাদের যা লাগবে, এখানে লাগবে এই বস্তুটির ঘনত্ব নির্ণয় করতে হবে। বস্তুটির ভর আছে এম আছে, এম কেএস পদ্ধতিতে 4 কেজি, আমাকে নিতে হবে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, তার মানে এই 4 কে গ্রামে নিতে হবে। গ্রামে নিলে এটাকে 1000 দিয়ে গুণ করলে 4000, এটা 4000 গ্রাম বলতে পারি। এবং ব্যাস দেয়া আছে, ব্যাস যেহেতু ব্যাস 8 দেয়া আছে, তার মানে এটা আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। ব্যাসার্ধ মানে 20/2, তার মানে এটা 10 সেন্টিমিটার। এখন আমরা এখান থেকে এই যে এম ভরের বস্তুটার আয়তন বের করে নিব। ঘনত্ব নির্ণয় করলে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, তার মানে আমাদের কি করতে হবে, আয়তন নির্ণয় করতে হবে। আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর এর মান হলো 10 কিউব। 4/3 পাই 10 কিউব মানে 1000। হিসাব করে বের করতে পারি যে কত আসে। 4 ইন্টু পাই, 4 ইন্টু পাই ইন্টু হলো 1000 ভাগ হলো 300। অর্থাৎ এখান থেকে আমাদের এখান থেকে আমরা কিন্তু যে এককটা নিচ্ছি সিসি সেন্টিমিটার কিউব হবে। 4/88.79 বলতে পারি, 79 বলতে পারি, 79 সিসি মানে সেন্টিমিটার কিউব আমরা বলবো। এখন এই বস্তুটার অর্থাৎ এম বস্তুটার ঘনত্ব বের করলে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। ভর হলো 4000, এবং আয়তন হলো 4088.79। এখান থেকে আমরা এই এম ভরের বস্তুটার ঘনত্ব বের করতে পারবো। 4000 ভাগ হলো 4188.79, অর্থাৎ এটা 0.955 এটা গ্রাম পার সিসি হয়। দেখা যাচ্ছে যে এই বি পাত্রের তরলের ঘনত্ব হলো 1200, কিন্তু এই এম ভরের বস্তুটার ঘনত্ব হলো 900। কি মানে অনেক কম, মানে একও না, একের চেয়েও কম, মানে 1200 গ্রাম পার সিসি হলো, কিন্তু এখানে হলো 0.955। অর্থাৎ এম ভরের বস্তুটার ঘনত্ব হলো 0.955, আর এখানে বি পাত্রের তরলের ঘনত্ব হলো 1200 গ্রাম পার সিসি, তার মানে এটা অনেক কম। এটাকে যদি সিএম বলি, তার মানে রো বি এর মান অর্থাৎ বি পাত্রের তরলের ঘনত্ব এই পদার্থটার ঘনত্বের থেকে অনেক বেশি হওয়ার কারণে এই এম ভরের বস্তুটি বি পাত্রের তরলে ভাসবে, ডুববে না অবশ্যই, এটা ভাসবে। বল থেকে কুমির লেবুর 2025 সালের আমরা কোশ্চেনটা সমাধান করছি। বলে দুইটা কোশ্চেন আসছে কুমির লেবুর 2025 সালে, দুইটা উদ্দীপক দিয়ে দুইটা কোশ্চেন আসছে। প্রথম উদ্দীপক আসলো বল অধ্যায় থেকে এবং দ্বিতীয় উদ্দীপকটা আসছে গতি অধ্যায় থেকে। প্রথমে গতি অধ্যায় থেকে যে উদ্দীপক দিয়ে কোশ্চেনটা আসছে, দৃশ্যকল্প 2 এর লেখচিত্র হতে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ গাড়িটি প্রথম যে মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম 8 সেকেন্ড সমত্বরণে চলে, পরবর্তী 4 সেকেন্ড সমবেগে চলে,
পরবর্তী আবার 4 সেকেন্ড সমত্বরণে চলে এবং শেষ 2 সেকেন্ড সমমন্দনে চলে। তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করে আমরা সেটা বের করব। তো যদি আমরা বের করি গ নম্বর কোশ্চেন একটু দেখি। গ নম্বর প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 8 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত হবে? অর্থাৎ আমরা গতির দ্বিতীয় সূত্র থেকে করব, s ইকুয়াল v প্লাস, এটাকে আমরা s1 ধরে নিতে পারি। s1 ইকুয়াল হবে v প্লাস u ভাগ 2 ইনটু হলো t1। এইখানে u ইকুয়াল 0, কেন? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, এইজন্য u এর মান 0 হবে। এবারে v এর মান 8 সেকেন্ড শেষে বেগ কত অর্জন করছে? 8 সেকেন্ড শেষে বেগ অর্জন করে 8 মিটার পার সেকেন্ড। টাইম t কত সময় ধরে চলে? 8 সেকেন্ড ধরে চলে, তার মানে 8 সেকেন্ড। তাহলে কত দূরত্ব অতিক্রম করবে আমরা যদি বের করি, সব মান ব্যবহার করলে এখানে 8 প্লাস 0 ভাগ 2 ইনটু t এর মান এটাও 8, কেটে দেব 4, তাহলে কত হলো? 32 মিটার। প্রথম 8 সেকেন্ডে গাড়িটি সুষম ত্বরণে 32 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপরে 4 সেকেন্ডে সমবেগে, বা আমরা বলতে পারি 4 সেকেন্ডে বা সমবেগে অতিক্রান্ত দূরত্ব, 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? এটাকে আমরা s2 বললাম। s2 সমান হলো vt2। এখানে v এর মান কত? v এর মান আসলে 8 যে অর্জন করলো তারপরে আর কমেনি, তার মানে 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। এবং t2 এর মান হবে 12 থেকে 16 পর্যন্ত, তার মানে 16 থেকে মানে 8 থেকে 12 পর্যন্ত। আমরা তাহলে কি করব? আমরা এখান থেকে 12 থেকে 8 বাদ দিব, তার মানে 4 সেকেন্ড। তো রেজাল্ট আসে 8 ইনটু 4, এটাও আসে 32 মিটার, অর্থাৎ এখানেও 32 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপরে আমরা দেখব 12 থেকে 16, তার মানে আবারও 4 সেকেন্ড। এখানে আমরা বলতে পারি পরবর্তী 4 সেকেন্ড, আবার 4 সেকেন্ডে, বা পরবর্তী 4 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা s3 বলি। বা আমাদের এরকম একটু বললে ভালো হয়, সমত্বরণে 8 সেকেন্ডে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব, সমবেগে অতিক্রান্ত দূরত্ব, আবারও এটাকে আমরা বলতে পারি সমতরণ বলতে পারি। এটাকে আমরা বলতে পারি সমবেগ, এটা আবারও সমতরণে অতিক্রান্ত দূরত্ব। তার মানে এখানে আবারও আমরা সেই একই সূত্রটা ইউজ করব, v প্লাস u ভাগ 2 ইনটু হলো t3 বলবো। এইখানে আমাদের v এর মান কত? v এর মান হলো এই জায়গা থেকে যখন যাত্রা শুরু করে, এবার আমরা v1 বলি। 16 সেকেন্ড শেষে v এর মান হলো 12, তার মানে v1 মানে 12 মিটার পার সেকেন্ড। u1, এটা কি u1 বলি, প্রথমে একটা u গেল, এবার এখান থেকে আবার যখন যাত্রা শুরু করব তখন সেটাকে আমরা u1 বলি। u1 সমান হবে 8 মিটার পার সেকেন্ড। এবং t3 টাইম হলো 16 থেকে 12 বাদ দেব, 4 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাবো v মানে 12, এখানে 8, এখানে 4, ভাগ দিব আমরা, এখানে ভাগ হলো 2 ইনটু হলো সময় 4 সেকেন্ড, কেটে দেব 2, তার মানে 12 আর 8 20 দ্বিগুণে হলো 40 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে আমরা একদম লাস্ট পার্টে আসি, যে শেষ 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, শেষ 2 সেকেন্ডে এ, মানে এটাকে বলা যাবে আবার সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা s4 বলি। একইভাবে v, এটাকে v1 বলবো। জাস্ট এখান থেকে v1 না, এটাকে আমরা জাস্ট কি বলতে পারি, এটাকে v2 বলতে পারি। v2 প্লাস হলো u, এটাকে এক্স্যাক্টলি একবার কিন্তু আমরা u1 এখানে ধরলাম, তখন এটাকে u2 ধরি, u2 ভাগ হলো 2 ইনটু হলো t4। এইখানে v2 এর মান হলো 4 মিটার পার সেকেন্ড।
4 মিটার পার সেকেন্ড এবং u2 এর মান হলো 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড এবং t4 এর মান হলো 2 সেকেন্ড। t4 এর মান হলো 2 সেকেন্ড। এখন আমরা সবটা ব্যবহার করলে v2 এর মান হলো 4, u2 এর মান হলো 12 ভাগ 2 ইনটু হলো 2 কেটে দিলাম, তাহলে এটা হলো 12 আর 4 16। তাহলে ফাইনালি শেষ পার্টে আমরা বলতে পারি যে এই টোটাল 18 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, প্রথম 32, পরে 32, তারপরে 40, তারপরে 16, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। আমরা বলতে পারবো গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট অতিক্রান্ত দূরত্ব এটাকে s ইকুয়াল আমরা বলতে পারবো s1 প্লাস s2 প্লাস s3 প্লাস হলো s4। 32 40 16 যোগ করে দেব, 6 8 10, হাতে থাকে 1, 2 4 আর 2 6, 6 3 9, 9 3 হলো 12, 9 3 হলো 12, অর্থাৎ 120 মিটার দূরত্ব অতিক্রম করে। 18 সেকেন্ডে গাড়িটি মোট 120 মিটার দূরত্ব অতিক্রম করে। দৃশ্যকল্প 1 এর আলোকে সংঘর্ষের পূর্বে, এই তো সংঘর্ষ হলো, সংঘর্ষের পূর্বে প্রথম গাড়িটি 60 মিটার পার সেকেন্ড বেগে, দ্বিতীয় গাড়িটি 40 মিটার পার সেকেন্ড বেগে একই পথে চলে। অবশ্যই প্রথম গাড়িটির আদিবেগ বেশি না থাকলে দ্বিতীয় গাড়ির সাথে ধাক্কা তো লাগবে না, বেশি ছিল। তো বলা আছে সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ, মানে সংঘর্ষের পূর্বে এবং পরে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা আমরা একটু দেখি। কি আছে, m1 ইকুয়াল 2000 কেজি। এবারে u1 ইকুয়াল হলো 60 মিটার পার সেকেন্ড। m2 হলো 1500 কেজি, u2 হলো 40 মিটার পার সেকেন্ড। এখন এরপরে দুইটা গাড়ি মিলে একাত্র হয়ে যায়, দেখা যাচ্ছে যে দুইটা গাড়ি মিলে একাত্র হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে, মিলিত বেগ বের করতে হবে। মিলিত বেগ v মানে হলো কোশ্চেন মার্ক, আমরা বের করে নিব। তো আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে জানি, বলবো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে পাই। নীতি অনুসারে আমরা বলতে পারি আদি ভরবেগ m1 u1 প্লাস হলো m2 v2, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল হলো, যেহেতু দুটো বস্তু মিলে একটা হয়ে গেল, তাহলে m1 প্লাস m2 ইনটু হলো v। m1 হলো 2000 কেজি, u1 এর মান হলো 60 মিটার পার সেকেন্ড, m2 1500, u2 এর মান হলো 40, m1 এর মান হলো 2000, m2 এর মান হলো 1500 এবং ইনটু v এর মান। এখন এখান থেকে আমরা যদি গুণ করে দিই, 6 দুগুণে 12, 8 0 3টে, একটা 4টা 0 দিব, আর এখানে 4 15 60, 0 হবে 3টা, ইকুয়াল হবে, যোগ করে দিলে দুটো 0 5 3500 v। এখন এখান থেকে আমরা v এর মান বের করতে পারি, মিলিত বস্তুর v এর মান। আচ্ছা, এটা গুণ আছে, অন্য সাইডে গেলে ভাগ হবে, অর্থাৎ 3500 দ্বারা ভাগ করব, 3500 দ্বারা ভাগ করব। তো ভাগ করলে এখানে এই 4টা 0, এই 4টা 0 দিয়ে দিলাম, তারপরে 6 8 2 8, অর্থাৎ 8000 আর 1,20,000, তার মানে এখানে 1,80,000 হয়। এটা যদি আমরা
হিসাব করলে এখানে 51.42 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, অর্থাৎ দুইটা গাড়ি মিলে একাত্র হয়ে 51.43 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে। এখন এখন আমরা সংরক্ষণশীলতার নীতিটা করতে পারি। দেখি সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ, সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ যদি সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমান হয়, ভরবেগ, এটাকে আমরা p1 বলি, ভরবেগের গুণফল, মোমেন্টাম p, m1 u1 প্লাস হলো m2 u2। এখন এখানে অলরেডি আমরা একবার করে ফেলেছি, এই যে এখান থেকে এটা যেটা হয় 18 1,80,000। তারপর একটু যদি দেখি, এখানে হলো 2000 ইন্টু হলো 60 প্লাস 15 প্লাস হলো 1500 ইন্টু হলো 40, গুণ করলে 6 × 12, আর 0 আসবে 4টা 0, প্লাস 4 × 60 আর 4টা 0, এখানে আসে 1,80,000, 1,80,000 এত কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ হলো এটা, সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমান যদি হয়, সংঘর্ষের পরে শেষ ভরবেগ এটাকে আমরা p2 বলছি। p2 হবে m1 প্লাস m2 ইন্টু হলো v। অর্থাৎ এখানে দুইটা বস্তু মিলে একটা হয়ে যায়, তখন আমরা একটা বেগ ব্যবহার করব। m1 2000 প্লাস হলো 1500 প্লাস 1500 ইন্টু হলো 51.43, তার মানে এখানে 3500 ইন্টু 51.43, এটা করলে আমাদের সঠিক রেজাল্ট আসবে। যদি দুইটাই মিলে যায়, একই হয়, তাহলে আমরা বলতে পারবো যে সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমান। যদি সমান হয় তাহলে বলা যাবে যে সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, একেবারেই কাছাকাছি। বা এটাকে আমরা বলতে পারি যে এই 1800 মানে 1,80,000, 1,80,000 এখানে একটু আমি যে মানটা নিলাম এখানে 5 আসে, যেটাকে আমরা কাছাকাছি বলবো 18 4টা 0 এত কেজি মিটার পার সেকেন্ড। তো আমরা তাহলে বলতে পারি সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমান। তাহলে বলা যায় যে মানে দৃশ্যকল্প এক অনুসারে গাড়ি দুটির সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমান হয়, অর্থাৎ সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। বল থেকে বরিশাল বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে আমরা সেটা সমাধান করব। উদ্দীপকটা দেখছি, অর্থাৎ 12 কেজি ভরের একটি বস্তুকে 3200 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলার উদ্দেশ্যে এক ব্যক্তি 50 নিউটন বল 8 সেকেন্ড যাবত, অর্থাৎ 8 সেকেন্ড ধরে প্রয়োগ করলো। পথের ঘর্ষণ দেয়া আছে, অর্থাৎ যেহেতু পথ দিয়ে চলে তাহলে পথের একটা ঘর্ষণ বল হবে, ঘর্ষণ বল দেয়া আছে 2 নিউটন। প্রথম কোশ্চেন, 8 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? এখন এই 8 সেকেন্ড পরে বস্তুটার বেগ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু কার্যকর বল থেকে আমাদের বেগটা বের করতে হবে। তো আমরা জানি ঘর্ষণ বল যদি থাকে তখন আমাদের ঘর্ষণ বল ব্যবহার করে অঙ্ক করতে হয়। এখানে আমরা জানি ঘর্ষণ বল, আমরা প্রযুক্ত বল ইকুয়াল হবে কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল।
তো এখানে প্রযুক্ত বলকে যদি আমরা এফ বলি আর এটাকে যদি আমরা এম এ বলি আর ঘর্ষণ বলকে আমরা এফ কে বললাম, এখানে আমাদের এফ এর মান হলো 50 নিউটন এবং এম এর মান এম হলো 12 কেজি, এফ কে মানে ফ্রিকশন ফোর্স দেয়া আছে 2 নিউটন। এখান থেকে আমরা এর মানটা বের করতে পারবো 50 ইকুয়াল এম এর মান হলো 12 ইন্টু এ প্লাস হলো 2। তো এখান থেকে এই 50 থেকে যদি আমরা 2 বাদ দিই 48 48 পাবো আর এখানে 12 এ। তো ফাইনালি এ ইকুয়াল আমরা পাবো 48 বাই হলো 12, তাহলে এখানে কিন্তু 4 আসে, অর্থাৎ কার্যকর বলের জন্য ত্বরণ সৃষ্টি হবে। এই ত্বরণ অর্থাৎ এই ভি এর মান অর্থাৎ এ এর মান ব্যবহার করে আমরা 8 সেকেন্ড পরে বেগ নির্ণয় করতে পারবো। ফাইনালি বলা যায় 8 সেকেন্ড পরে বেগ ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে ইউ এর মান ইউ ইকুয়াল হবে 0, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। আদিবেগ যেহেতু দেয়া নেই এই জন্য 0 ধরে নিতে হবে। এ এর মান হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং টি এর মান হলো 8 সেকেন্ড, 8 সেকেন্ড ধরে চলে। তাহলে 0 প্লাস 4 ইন্টু 8 32 মিটার পার সেকেন্ড। তো দেখা যাচ্ছে যে বস্তুটি 8 সেকেন্ড পর তার বেগ অর্জন করবে 32 মিটার পার সেকেন্ড। উদ্দীপকে দেয়া আছে যদি এই বস্তুটির উপরে 50 নিউটন বল প্রয়োগ করে 8 সেকেন্ড ধরে যদি বলটা প্রয়োগ করে তাহলে 32 মিটার দূরে ফেলা যাবে কিনা, অর্থাৎ ওই ব্যক্তি 32 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলতে পারবে কিনা। যদি ফেলতে পারে তাহলে সফল হবে তার উদ্দেশ্য। আমরা সেটা এখন একটু করছি। ঘ নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। ঘ নাম্বারে বলা আছে, তো আমরা প্রথমে প্রযুক্ত বলের ফলে অর্থাৎ প্রযুক্ত বল প্রয়োগের ফলে তার শেষ বেগ কিন্তু 32 হলো, তাহলে 8 সেকেন্ড পর বা 8 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? কার্যকর বলের ফলে 8 সেকেন্ড পরে তার বেগ কত হবে আমরা সেটা বের করব। u = 0, v হলো 32 মিটার পার সেকেন্ড টাইম t ইকুয়াল হলো 8 সেকেন্ড। তো আমরা এখানে s1 বের করতে পারি v প্লাস u ভাগ 2 ইন্টু হলো এটাকে আমরা t বলতে পারি বা t1 এটাও বলতে পারি। v হলো 32 প্লাস হলো 0 ভাগ 2 ইন্টু হলো 8, কেটে দিলে 4 হবে, 8 3 4 12 অর্থাৎ 8 মিটার অর্থাৎ 8 সেকেন্ড 50 নিউটন বল 8 সেকেন্ড ধরে প্রয়োগ করার ফলে বস্তুটি 128 মিটার দূরত্ব অতিক্রম করবে। এর ফলে পরবর্তীতে আবার যেহেতু ঘর্ষণ বল আছে এই ঘর্ষণ বলের কারণে বস্তুটা কিন্তু থেমে যাবে। এখন আমরা একটু দেখি যখন প্রযুক্ত বল আর প্রয়োগ করা হবে না তখন কেবলমাত্র ঘর্ষণ বলের কারণে বস্তুটা থেমে যাবে। দেখি আমরা তাহলে ঘর্ষণ বলের কারণে বস্তুটা কতটুকু যায়, F ইকুয়াল মাইনাস এম এ। শুধু যদি আমরা ঘর্ষণ বলের সমীকরণ ইউজ করি তাহলে এটা মাইনাস দিতে হবে। কেন দিতে হবে? অর্থাৎ ঘর্ষণ বল অলওয়েজ গতির বিরুদ্ধে কাজ করে। এখান থেকে আমরা এ বের করে নিব। এ ইকুয়াল হলো এফ কে বাই হলো এম, আমরা মাইনাস চিহ্নটা এখানে দিতে পারি। এখানে এই ফ্রিকশন ফোর্স মানে এটা হলো 2, এম এর মান হলো 12, তাহলে এখান থেকে আমরা এখানে কিন্তু এফ কে এর মান আমরা পেলাম 2 নিউটন এবং এম এর মান তো আমরা জানি 12 মিটার পার সেকেন্ড। এখান থেকে এটা কাটলে আমরা মান পাবো -1/6 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি এটা আমরা এরকমই রাখছি, এর ফলে এখন আমরা কিন্তু অলরেডি এই গ নাম্বারে করে নিয়ে আসছিলাম, গ নাম্বারে আমরা করে ফেলছি যে প্রযুক্ত বল যতটুকু সময় প্রযুক্ত বল প্রয়োগ করে
এই বল শেষে তার বেগ হয় 32। তো পুনরায় যখন আবার এই ঘর্ষণ বলের কারণে বস্তুটা যখন প্রযুক্ত বল শেষ হওয়ার পরে নতুন করে আবার যখন চলতে শুরু করবে, তখন তার শেষ বেগটাই আদি বেগ হয়ে যাবে। তার মানে ইউ হবে 32 মিটার পার সেকেন্ড, এবং ভি শেষ বেগ এই ক্ষেত্রে শেষ বেগ 0 হবে। কেননা একেবারে তার গন্তব্যস্থান হবে 32 মিটার শেষ পর্যায়ে, তার মানে শেষে যে থেমে যাবে, থেমে গেলে তার বেগ হবে 0। তার মানে ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখছি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টোয়াইজ এস, শেষে কত হয় আমরা সেটা একটু বের করব। ভি এর মান 0, 0 এর বর্গ, ইউ এর মান কত 32 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ এর মান মাইনাস 1/6 ইন্টু হলো এস। এটা আমরা যদি কেটে দিলে হবে এখানে 3 হবে। তো এটাকে যদি আমরা অন্য সাইডে নিয়ে যাই, তাহলে এস ভাগ 3 ইকুয়াল হবে 32 হোল স্কয়ার। তো এস ইকুয়াল হবে 32, এখানে 32 কে যদি আমরা গুণ করি, বর্গ করি, তাহলে হবে 1024। এখন এই 3 টা ভাগ আছে, অন্য সাইডে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 1024 ইন্টু হলো 3, গুণ করলে হবে 3072, অর্থাৎ 3072 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ বল প্রয়োগ করা বন্ধ করার পরেও বস্তুটা 3072 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে মোট দূরত্ব কত হবে? এস ইকুয়াল হবে S1 প্লাস হলো S2। S1 ছিল 128, S2 ছিল 3072। তো টোটাল দূরত্ব 8 এবং 2 যোগ করলে 10, 0 হাতে থাকে 1, 7 আর 2 9 10, 10 এর 0 হাতে থাকে 1, 2 এর 1 3 এবং 3 নেমে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে 3072 এবং 128 যোগ করলে 3200 মিটার হয়। অর্থাৎ এখানে দেখা যায় যে বস্তুটির উদ্দেশ্য মানে ব্যক্তির উদ্দেশ্য সফল হবে। কেন? ব্যক্তি বল প্রয়োগ করে 3200 মিটার দূরে একটা গর্তে ফেলতে চেয়েছিল বস্তুটাকে, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যক্তির বল প্রয়োগ করার ফলে টোটালি 3200 মিটার দূরে বস্তুটি যাবে। যেহেতু বস্তুটি 3200 মিটার যাবে, তাহলে বলা যায় যে ব্যক্তির উদ্দেশ্য সফল হবে, অর্থাৎ 3200 মিটার দূরে গর্তে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা বল থেকে ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আছে সেটা সমাধান করব। উদ্দীপকে দুটি সমভরের মার্বেল দেয়া আছে এবং দুটির ব্যাসও একই ব্যাস দেয়া আছে, অর্থাৎ সমভর এবং সমব্যাসের দুটি মার্বেল দেয়া আছে। এই মার্বেলটি 10 মিটার পার সেকেন্ড বেগে বি মার্বেলের দিকে গিয়ে বি মার্বেলের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং বি স্থানে বা বি মার্বেলের কাছে যেয়ে স্থির হয়ে যায়। এটা ছিল উদ্দীপকে মার্বেলের ঘনত্ব নির্ণয় করতে বলা আছে। এটা বস্তুর অবস্থা ও চাপ এই অধ্যায়ের, এটা কিন্তু বলের অধ্যায়ের না। তো যেহেতু বোর্ডে আসছে, আমরা বোর্ডের কোশ্চেন সমাধান করছি, এটা সমাধান করব। তো ঘনত্ব নির্ণয় করার জন্য ঘনত্ব রো ইকুয়াল হবে ভর বাই আয়তন। আমাদের আয়তন বের করতে হবে। আয়তন বের করার জন্য আমাদের লাগবে ব্যাসার্ধ। সম ব্যাসের দুটি মার্বেল, তার মানে আর ইজ ইকুয়াল টু হবে ব্যাসার্ধ 8 মানে 18 ভাগ হচ্ছে 2, তার মানে এটা হবে 9 ইন্টু 10 ইনভার্স 3। মিটারে নিতে হলে আমরা কি করব? 1000 দিয়ে ভাগ করব। তাহলে আয়তন কি হবে? আয়তন v is equal to 4/3 পাই আর কিউব। তাহলে এটা আসছে 4/3 পাই, আর এর মান হলো 9 ইন্টু 10 ইনভার্স 3 হোল কিউব। এখান থেকে আমরা আয়তনটা বের করে নেব। আয়তনের মান কত আসে দেখি আমরা। 4 ইন্টু পাই ইন্টু এখানে 9 ইন্টু 10 ইনভার্স 3 এর হোল কিউব, অর্থাৎ ভাগ হলো 3। তো এখান থেকে আমরা যে রেজাল্ট পাই 3.0, রেজাল্ট আসে
3.054 ইন্টু 10 ইনভার্স 6 মিটার কিউব হবে, মিটার কিউব, যেহেতু আমরা আয়তন নির্ণয় করছি। তো তাহলে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, ভর ভাগ হলো আয়তন। ভর হলো, এখানে ভর দেয়া আছে, ভর যে কোনো একটা আমি নিতে পারি 5 গ্রাম, 5 ইন্টু 10 ইনভার্স 3। কেন? অর্থাৎ এটা তো গ্রামে দেয়া আছে, গ্রাম থেকে আমরা যদি কেজিতে নেই 1000 দিয়ে ভাগ করতে হবে, এত কেজি, 1000 কেজি। এম এর মান হলো 5 ইন্টু 10 ইনভার্স 3, আর ভি এর মান হলো 3.054 ইন্টু 10 ইনভার্স 6। এখান থেকে যদি আমরা হিসাব করি, আমাদের লব হলো 5 ইন্টু 10 ইনভার্স 3 ভাগ করতে হবে আয়তন দিয়ে, ভরকে আয়তন দ্বারা ভাগ করতে হবে, 3.054 ইন্টু 10 ইনভার্স 6। এখান থেকে আমরা ঘনত্ব পাই 1637, 137.197 কেজি মিটার কিউব, কেজি পার মিটার কিউব। অর্থাৎ মার্বেলটির ঘনত্ব হলো 137.197 কেজি পার মিটার কিউব। বলা আছে যে গাণিতিক বিশ্লেষণ করে দেখাও যে ধাক্কার পর মার্বেল দুটির বেগ বিনিময় করে, অর্থাৎ এ মার্বেলের বেগ বি মার্বেলের হয়ে যায়, বি মার্বেলের বেগ এ মার্বেলের হয়ে যায়। উদ্দীপকে যেটা দেয়া আছে আমরা একটু দেখি, যে এখানে এম এ প্রথম মার্বেলের ভর দেয়া আছে 5 গ্রাম, অর্থাৎ 5 ইন্টু 10 ইনভার্স 3 লিখলাম। U1 মানে এ মার্বেলের ভর, U1 হলো 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। MB মানে বি মার্বেলের ভর, তাও সেম 5 ইন্টু 10 ইনভার্স 3। U2 মানে বি মার্বেলের ভর হলো 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। তো তাহলে আমরা এখান থেকে যেটা বের করতে পারবো, যেহেতু এখানে একটা কথা বলা আছে, এ মার্বেলটি বি মার্বেলকে ধাক্কা দিয়ে স্থির হয়ে যায়, থেমে যায়, তাহলে এখান থেকে V1 এর মান হলো 0 মিটার পার সেকেন্ড, V2 এর মানটা আমরা বের করতে পারবো, V2 এর মান কোশ্চেন মার্ক, এটা বের করবো। অর্থাৎ বি মার্বেলটা কি হবে তার শেষ বেগটা ধাক্কা দেওয়ার ফলে, সেটা আমরা জানি না, কিন্তু এইখানে যেটা বোঝা যাচ্ছে যে বি মার্বেলের বেগ যদি সমান হয় তাহলে বলা যাবে যে তারা বেগ বিনিময় করে। তো আমরা এখান থেকে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আমরা জানি। সংরক্ষণশীলতার সূত্র অনুসারে, সংরক্ষণশীলতার সূত্রানুসারে আমরা পাই এম এ U1 প্লাস এম বি U2 ইকুয়াল এম এ V1 প্লাস হলো এম বি V2, এটা। তো এখান থেকে এম এ মান হলো 5 ইন্টু 10 ইনভার্স 3, UN এর মান হলো 10, প্লাস এমবি এর মান হলো 5 ইন্টু 10 ইনভার্স 3, U2 এর মান হলো 0, এম এর মান হলো 5 ইন্টু 10 ইনভার্স 3 এবং V1 0, প্লাস এমবি এর মান হলো 5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু হলো V2। তো এখান থেকে আমরা এই জিনিসটা যেটা পাই 50 ইন্টু 10 ইনভার্স 3, আর এখানে এটা 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, রাইট সাইডে শুধু থাকে 5 ইন্টু 10 ইনভার্স 3 V2। তো V2 এর মান যদি বের করি তাহলে এটা জাস্ট এ সাইডে অন্য সাইডে আসলে ভাগ হয়ে যাবে, গুণ আছে ভাগ হয়ে যাবে, তার মানে 50 ইন্টু 10 ইনভার্স 3 কে আমরা ভাগ করব
5 ইন্টু 10 ইনভার্স থিটা, এটা কাটা যাবে। 5 দিয়ে যদি 10 মানে 5 দিয়ে 50 কাটলে 10 হবে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। তো ফাইনালি দেখা যায় যে এ বস্তুর শেষ বেগ 0 হয়ে গেল, অন্যদিকে বি বস্তুর আদি বেগ কিন্তু 0 ছিল। এখন আবার এ বস্তুর পরবর্তীতে আবার বি বস্তুর কিন্তু বেগ, শেষ বেগ এ বস্তুর আদি বেগের সমান হলো। অর্থাৎ কি বলা যায়, এ মার্বেলটির শেষ বেগ বি মার্বেলটির শেষ বেগ এ মার্বেলটির আদি বেগের সমান হলো। তাহলে বলা যায় যে মার্বেল দুটি বেগ বিনিময় করে কিরকম বিনিময় করে, কি বলা যায়, এ মার্বেল এর আদি বেগ মানে ইউ এ ইকুয়াল হলো ভি বি, অর্থাৎ এ মার্বেলের আদি বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড এবং বি মার্বেলের শেষ বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। তো বলা যায় এ মার্বেলের বেগ বি মার্বেল হলো, বি মার্বেলের বেগ এ মার্বেলের হলো, অর্থাৎ এ মার্বেলের বেগ বি মার্বেলের বেগের সমান হলো, বি মার্বেলের বেগ এ মার্বেলের সমান হলো। তো গাণিতিকভাবে বলা যায় যে ধাক্কার পরে বা সংঘর্ষের পরে মার্বেলের বেগ দুটি মার্বেলের বেগ বিনিময় করে। বল থেকে সিলেট বোর্ড 2025 সালের যে কোশ্চেনটা আছে সেটা আমরা সমাধান করব। দেখি উদ্দীপকে কি আছে। দুইটা বস্তু দেয়া আছে, বলছে দুইটা বস্তু দেয়া আছে, এ এবং বি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 300 মিটার। এ বস্তুর ভর 600 কেজি, বি বস্তুর ভর হলো 400 কেজি। এ বস্তুটা সামনের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয় এবং বি বস্তুটাও তাদের মুখোমুখি 10 মিটার পার সেকেন্ড বেগে অর্থাৎ এর দিকে অগ্রসর হয়। তাহলে কত সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে? এখন বেগ তো একটা দেয়া আছে, তারপর বলা যায় যে বস্তুদের সমবেগে চলে দুইটা বস্তুই কিন্তু 300 মিটার দূরত্ব অতিক্রম করলে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে আমরা বলতে পারি যে ধরি টি সময় পরে এদের মধ্যে সংঘর্ষ হবে, ধরি টি সময় পরে এ ও বি বস্তুর মধ্যে পরে সংঘর্ষ হবে। তাহলে এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত দূরত্ব অতিক্রম করবে? অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা বলতে পারি S1 is equal to VT। একটা প্রথমটার বেগ আমরা V1 বলছি, V1 মানে 20 মিটার পার সেকেন্ড। যেহেতু একটা বেগই দেয়া আছে, এটাকে আমরা ওই সমবেগের সূত্র ছাড়া অন্য কোনো ভাবে করতে পারবো না। S1 ইকুয়াল V1 হলো 20 আর T কমন, একই সময় ধরে দুইটা চলছে। বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব এটা হবে S2 হলো V2T। V2 হলো দ্বিতীয় বস্তুর আদিবেগ বা যেটা বেগ বলতে পারি, যদিও আদিবেগ আমরা V নিয়ে নিলাম, সমবেগের সূত্রের ক্ষেত্রে আমরা করছি 10T হবে। দুইটা বস্তু মিলেই কিন্তু মোট 300 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে S1 এবং S2 এর যোগফল কিন্তু 300 হবে। শর্ত মতে বা প্রশ্ন মতে বলতে পারি, শর্ত মতে S1 প্লাস S2 ইকুয়াল হলো 300 মিটার। S1 হলো 20টি আর S2 হলো এই 10টি, ইকুয়াল হলো 300, বা এখানে এই 30টি সমান 300 হবে। T ইজ ইকুয়াল টু হবে 300 ভাগ 30, মানে 10 সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ড। সর্বশেষে বলা যায় যে এ ও বি বস্তু দুটি সংঘর্ষের পূর্বে সংঘর্ষ ঘটার পূর্ব পর্যন্ত 10 সেকেন্ড চলছিল, বা 10 সেকেন্ড পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পূর্বে আমরা এখান থেকে একটা জিনিস আমরা দেখব, এখানে কিন্তু মিলিত বেগ দেয়া আছে একটা, সেটা আমরা করে নেব। মুখোমুখি যদি যাত্রা শুরু করে তখন
যে বস্তুটার ভরবেগ বেশি হয়, ভরবেগের গুণফল বেশি হয়, সেই বস্তুটা কিন্তু অন্য বস্তুটাকে মানে ধাক্কা দিয়ে নিয়ে যায়। কিন্তু এইখানে একটা কোশ্চেন লাস্টে একটা পেজ দিয়ে দিল, উল্টা কথা বলে দিছে অবশ্যই, এর দিকে আসে। এর দিকে আসে সেটা আমরা পরে বললাম, সংঘর্ষের পরে আসলো, সেটা সমস্যা না। কিন্তু প্রথমে যে থিমে আমাদের আগাতে হবে, অর্থাৎ এই দুইটা বস্তুর, প্রথম বস্তুর ভরবেগের গুণফল হয় কিন্তু 12,000, আর দ্বিতীয় বস্তুর গুণফল, ভরবেগের গুণফল হলো 4,000। তাহলে দুইটা যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে বি বস্তুকে কিন্তু এ বস্তু সামনের দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। তার মানে বি বস্তুটা যেদিকে আসছিল ঠিক তার উল্টো দিকে ওই বেগে যাবে। তার মানে এই বেগটাকে হবে মাইনাস, আর এই বেগটা হবে প্লাস। কিন্তু পরিশেষে বা সর্বশেষে আবার বলা আছে যে এটাকে একটু ঘুরাই দিল। এটা আমরা যদি এটা না দিত তাহলে আমরা অন্যভাবে করতে পারতাম। এটা আবার দেয়া আছে যে সংঘর্ষের পরে তারা আবার যখন দুইটা বস্তু একটা হয়ে যাবে, সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে, তারপরে শেষ বেগ হয়ে যাবে 8 মিটার পার সেকেন্ড। তো আমরা একটু দেখি তাহলে কি কি দেয়া আছে। এমন ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে এমন দেয়া আছে 600 কেজি। ইউ ওয়ান দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড, মানে এটাকে আমরা প্লাস বলবো। অর্থাৎ এই দুইটার গুণফল বড় হলে যে বস্তুর ভরবেগের গুণফল বড় হবে সেটার বেগ প্লাস, যদি মুখোমুখি যাত্রা করে বা সংঘর্ষ লিপ্ত হয়, মুখোমুখি যদি আসে আর কি। এবারে এম টু হলো 400 কেজি। 400 কেজি। ইউ2 হলো 10 মিটার পার সেকেন্ড, তার মানে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। এখন সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ, সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ, এটাকে আমরা পি1 বলছি। পি1 সমান হলো m1 u1 প্লাস হলো m2 u2। এম ওয়ান এর মান হলো 600 ইন্টু ইউ ওয়ান হলো 20 প্লাস এম টু হলো 400, ইউ2 হলো -10। তার মানে এখানে হলো 12,000, 12,000 মাইনাস হলো 4,000, তাহলে রেজাল্ট আসবে 8,000, 8,000 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। এবার সংঘর্ষের পরে শেষ ভরবেগ, এটা আমরা একটু দেখি। সংঘর্ষের পরে শেষ ভরবেগ মানে এখানে একটা মিলিত বেগ দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। যেহেতু সংঘর্ষের পরে 8 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এখন এটা আমরা প্লাস ব্যবহার করব না মাইনাস ব্যবহার করব? এটা তো আসলে আবার এর দিকেই আসছে, মানে এটা সমস্যা না। আমরা সংঘর্ষের পরে অর্থাৎ মিলিত বেগ ভি এর মান প্লাস দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। আমরা তাহলে করি সংঘর্ষের পরে শেষ ভরবেগ মানে এটাকে আমরা পি2 বলছি। m1 প্লাস m2 ইন্টু হলো ভি। m1 হলো 600, m2 হলো 400 ইন্টু হলো 600, 400, 1000 ইন্টু হলো 8, মানে 8,000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখা যায় সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ ইকুয়াল হলো সংঘর্ষের পরে শেষ ভরবেগ। তো সর্বশেষ বলা যায় উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। যদি সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমান হয়, তো সর্বোপরি বলা যায় যে উক্ত ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। রাজশাহী বোর্ড 2025 সালের কোশ্চেনটা আমরা সমাধান করব। রাজশাহী বোর্ড কোশ্চেনটা আসছে বল থেকে কপিক্যাল রিলেটেড এক উদ্দীপক দিয়ে। অর্থাৎ এখানে তিনটে বস্তু দেয়া আছে এ, বি এবং সি বস্তু। এ বস্তুটা ভারী, বি বস্তুটা একটু হালকা এবং সি বস্তুটা একেবারেই হালকা। এই টেবিলের উপরে ধরে নিলাম, টেবিলের উপরে একটা কপিকল আছে, কপিকলের দুই পাশে দুইটা বস্তু আছে এবং উপরে একটা বস্তু তো আছেই। তার মানে এই উপরে সি বস্তুটার ভর পৃথিবীর যে টান বল নিচের দিকে কাজ করে এবং এই টেবিলের একটা প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করে। এই জন্য এই ভরটা
অর্থাৎ টান বলের ক্ষেত্রে এই ভরটা পরস্পরকে নাকচ করে দেয়। আমরা কিন্তু এই কপিকল রিলেটেড দুইটা বস্তুর ক্ষেত্রে ত্বরণ কি হবে, তিনটা বস্তুর ক্ষেত্রে ত্বরণ কি হবে, এগুলো কিন্তু নির্ণয় করেছি, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। তো আমরা কোশ্চেন ছিল দৃশ্যপট 1 এ বস্তুটি কত ত্বরণের নিচে নামবে। আমরা সূত্র জানি, F ইকুয়াল জানি m1 মাইনাস m2 ইন্টু g ভাগ হলো, অর্থাৎ যে কয়টা বস্তু থাকবে সেই কয়টা বস্তুর ভর দ্বারা ভাগ করতে হবে, m1 প্লাস m2 প্লাস হলো m3। এখন এখানে এই ভরটা পরস্পরকে নাকচ করার জন্য উপরে অর্থাৎ লবে শুধু এই দুইটা ঝোলানো দুইটা বস্তুই হবে, আর নিচে যেহেতু তিনটা বস্তু আছে দিয়ে তিনটা বস্তুর এক্স্যাক্টলি ভর দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখন দেখি যে কি দেয়া আছে। m1 দেয়া আছে, m1 মানে ভারী বস্তুটাকে আমরা m1 ধরে নিলাম 6 কেজি, এবং হালকা বস্তু ইমিডিয়েট যে একটু হালকা আছে এটাকে আমরা m2 ধরে নিলাম, m2 হলো 4 কেজি, এবং সবচেয়ে হালকা যেটা m3 এটাকে ধরে নিলাম, m3 হলো 1 কেজি, এবং এটা যেহেতু রশি দ্বারা যুক্ত একটা ত্বরণই হবে, এই জন্য এই ত্বরণটাকে আমরা এও বলতে পারি অথবা এফ বলি, আমি এখানে এফ বলছি। তো এফ ইকুয়াল হবে m1 মাইনাস m2 ভাগ হলো m1 মাইনাস m2 ইন্টু জি ভাগ হলো m1 প্লাস m2 প্লাস হলো m3। এখানে জি এর মান আমরা জানি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা সবগুলো ব্যবহার করি। m1 6 মাইনাস 4 ইন্টু জি এর মান 9.8, ভর m1 6 প্লাস 4 প্লাস 1, তো নিচে হয় 11, উপরে হয় 2 ইন্টু 9.8, উপরে আমরা হিসাব করলে 19.6 হবে, ভাগ হবে 11। এখন এখান থেকে আমরা ক্যালকুলেটরে হিসাব করলে সঠিক রেজাল্ট পেয়ে যাব। কত হবে? 19.6 বাই হলো 11, অর্থাৎ 1.78 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নামবে। 1.78 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচের দিকে নামবে। যেহেতু দুইটা যুক্ত আছে, এই বস্তুটা বি বস্তুটা হালকা, এই বস্তুটা ভারী, বি বস্তুটাকে টেনে নিচের দিকে এই বস্তুটাই নিয়ে আসবে, এই জন্য তাদের লব্ধি ত্বরণ বলতে পারি। ত্বরণ এফ ইজ ইকুয়াল টু হবে 1.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। কপিকলের অঙ্ক খুবই সহজ।